ওয়েলকাম টু জগন্নাথ। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকের এই ভিডিওতে কলকাতা পুলিশ এসআই বা সার্জেন্টের যে প্রিলিমিনারি পরীক্ষা হলো গত রবিবার, সেই কোশ্চেনের ম্যাথ কোশ্চেনগুলো আলোচনা করব। এক্সপ্লেনেশন সহ কিভাবে এক্সাম হলে টাইম বাঁচাবো সেইভাবে অঙ্কগুলো করব। তো চলো উইদাউট ডিলে শুরু করি। আর হ্যাঁ, আহ, যদি এই কোশ্চেনের পিডিএফ চাও তাহলে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হও, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চলো শুরু করি ভিডিও। প্রথম কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি ২,০০০ টাকা দুটি অংশে ভাগ করে ১ বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশে যথাক্রমে 10% এবং 20% হারে সুদ দিলে মোটের ওপর সে ৩২০ টাকা সুদ পায়। তাহলে দুই দুই রকম ভাবে টাকা রেখেছে, 10% ও 20% হারে, কিন্তু টোটাল সুদ কত টাকা বলছে? ৩২০ টাকা পেয়েছে। তাহলে বলো ওভারঅল ও যদি ২০,০০০ টাকার উপর, সরি ২,০০০ টাকার উপর ৩২০ টাকা সুদ পেয়েছে, তাহলে পার্সেন্টেজে কত টাকা সুদ পেয়েছে সেটা বের করে নি। পার্সেন্টেজে কত পেয়েছে? ওভারঅল ও 16% সুদ পেয়েছে। তাহলে অ্যালিগেশনের মাধ্যমে হয়ে যাবে অঙ্কটা। 10% সুদে রেখেছে কিছু টাকা, কিছু টাকা 20% সুদে রেখেছে, আর ওভারঅল পেয়েছে 16% সুদ। তাহলে কত হচ্ছে? অ্যালিগেশন সবাই জানো, বড় থেকে ছোট বাদ দিতে হয়। এটা 4, এটা 6। তাহলে কোন রেশিওতে টাকা রেখেছিল? 2:3 রেশিওতে। তাহলে টোটাল কত টাকা? 5 ইউনিট টাকা রাখা আছে। আর টাকা রেখেছে কত ইউনিট? ২,০০০ টাকা। কত গুণ? 400 গুণ। তোমার কাছে চেয়েছে কি? চেয়েছে প্রথম অংশে কত টাকা ছিল। প্রথম অংশ 2 ইউনিট টাকা ছিল, তাহলে 2 এর মান কত হবে? 400 গুণ করলে 800 টাকা। ব্যাস, এটা আনসার। 800 ইজ ইয়ার আনসার। চলো নেক্সট। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে কি? আমাকে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে। এফিসিয়েন্সি রেশিও কি বলেছে? এ নল বি নলের থেকে 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে কি? বি নলের থেকে বলেছে, তাহলে বি নল যদি 1 হয় তাহলে এ নল হলো 10। বলছে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের তার 16 মিনিট কম সময় লাগে। তাই এফিসিয়েন্সি রেশিও যদি এটা হয়, টাইমের রেশিও তার উল্টো হয়। এফিসিয়েন্সির সঙ্গে টাইম ইনভার্স আকারে প্রকাশ হয়। তাহলে এটা কত হবে? 1:3। তাহলে কত বেশি লাগছে সময়? 2। এখানে কত বলছে? 16। কত মিনিট? 8 ইন্টু 8। এবার বলছে একত্রে এই দুটি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে। তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি কত? তো এটা যদি 8 হয় তাহলে যে কোনো একটা ধরো, এ ধরো বা বি ধরো, যেটা ইচ্ছা সেটা ধরতে পারো। তাহলে এটা কত মিনিট টাইম নেয়? এ নল 8 মিনিট টাইম নেয়। 1 মিনিটে কত করে? 3 ইউনিট। তাহলে টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি কত? 3 × 8 = 24। 24 ইউনিট। 24 ইউনিট জল ভরবে কে? এ আর বি মিলে। তাহলে এ এক ইউনিটে বা 1 মিনিটে 3 ইউনিট জল ভরে, আর বি 1 মিনিটে 1 ইউনিট জল ভরে। তাহলে টোটাল কত ইউনিট হচ্ছে? 6 ইউনিট। তাহলে 24 মিনিট হতে কত মিনিট সময় লাগবে? 6 মিনিট। দ্যাট ইজ ইয়ার আনসার, 6। এ বি এর 3 গুণ কর্মক্ষম। একই একই অঙ্ক, সেম অঙ্ক। এ বি এর 3 গুণ কর্মক্ষম মানে কি? বি যদি 1 হয় এ হবে 3। বলছে এ বি এর 20 দিন আগে কাজ শেষ করে। তাহলে এফিসিয়েন্সি রেশিওটা দেওয়া আছে, তাহলে টাইমের রেশিও কি হবে? 1:3। উল্টো হয়ে যাবে। তাহলে কত? টাইমের ডিফারেন্স 2। আমাকে টাইমের ডিফারেন্স কত বলেছে? 20 দিন। তাহলে কত গুণ? 10 গুণ। তাহলে এর টাইম লাগে কতদিন? একের মান কত তাহলে? 10। যে কোনো একটা ধরো করতে পারো, বি ধরে করতে পারো। তাহলে এবার টোটাল কাজটা কত? এ এক এক মিনিটে বা একদিনে 3 ইউনিট কাজ করে, টোটাল 10 দিন কাজ করে। তাহলে টোটাল ওয়ার্কটা কত হবে? 10 ইন্টু 10, তাহলে 30 ইউনিট টোটাল কাজ। এবার বলছে তারা একত্রে কাজ শেষ করবে কত দিনে। তাহলে তারা একত্রে একেও যদি কাজে লাগিয়ে দিই, বিকেও যদি কাজে লাগিয়ে দিই, তাহলে একদিনে ওরা কত ইউনিট কাজ করবে? 3 ইউনিট আর 1 ইউনিট, টোটাল 4 ইউনিট কাজ করবে। তাহলে 30 ইউনিট করতে কত করবে? 30/4 সমান 7.5, 7.5 বা এটা। ব্যাস, এটা আনসার। পরেরটা। আচ্ছা, আমার কাছে যদি ম্যাথস এবং রিজনিং পড়তে চাও তাহলে এই দেওয়া নম্বরে কল করতে পারো। আমি ম্যাথস এবং রিজনিং পড়াই, অফলাইন অনলাইন বোথ ব্যাচেই পড়াই। ফুল সিলেবাস কভার করা আছে, বাইলিঙ্গুয়াল স্টাডি ম্যাটেরিয়ালস দিয়ে আমি ইংলিশ এবং বেঙ্গলিতে আছে। এক্সাম অ্যাপ্রোচ সলিউশন, যেভাবে আমি সলিউশন করছি দেখতে পাচ্ছ সেভাবে সলিউশন করাই। তোমরা যদি ইচ্ছা হয় তোমাদের তাহলে জয়েন করতে পারো।
জয়েন করো এবং তোমাদের পোটেনশিয়াল দেখো কতটা আনলক হয়, তোমাদের ভাবনা চিন্তা চেঞ্জ হয়ে যাবে অঙ্ক করার প্রতি। কি বলছে দেখো, একটা লোক ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রয় করে 19% লাভ করে। সবথেকে বড় কথা হলো কনসেপ্ট, বললাম যে কনসেপ্ট সহ বলবো। প্রফিট এবং লস কার উপর হয়? সিপির উপর হয়। কিন্তু ছাড় দেওয়া হয়, ডিসকাউন্ট কার উপর দেওয়া হয়? সিপির উপর দেওয়া হয় না, ডিসকাউন্ট দেওয়া হয় এমপির উপর। দোকানে যদি যাও, প্রাইস ট্যাগ লাগানো থাকে, ওটা কি মার্ক প্রাইস, ওটা মার্ক করা আছে। ওনারা কত টাকা কিনে এনেছে তুমি কিন্তু জানো না, তোমাকে ছাড় দেয় তার মার্ক প্রাইসের উপর ছাড় দিয়ে বিক্রি করে। তাহলে বলো, সিপির উপর কোন, ধরে নাও কিছু পার্সেন্ট লাভ করেছে, সাপোজ ধরে নাও 10% লাভ করেছে, তাহলে কোন দামে বিক্রি হবে? তার 110%। এটা কি এসপি? আচ্ছা, মার্ক প্রাইস ছিল, এটার উপর বলেছে 20% ছাড় দেওয়া আছে সাপোজ, তাহলে কত দামে বিক্রি হয় মার্ক প্রাইসের? মার্ক প্রাইস যেটা ছিল তার 80% বিক্রি হবে, কারণ 20% ছাড় দিচ্ছে, তাহলে এটাও এসপি। তাহলে আমি বলতে পারি এই দুটো ইকুয়াল করতে পারি। তাহলে এই লজিকেই অঙ্কটা হবে। দেখো কি বলছে, 15% ছাড় দিয়ে বিক্রি করেছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 15% ছাড় দিলে মার্ক প্রাইসের 15% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 85% বিক্রি করেছে, এটা সেলিং প্রাইস। আবার বলছে প্রফিট 19% করেছে, তাহলে প্রফিট কার পর হয়? সিপির ওপর হয়। তাহলে 19% প্রফিট করলে কত দামে বিক্রি করবে? সিপি যে দাম থাকবে তার 119%-এ বিক্রি হবে। তাহলে এটাও এসপি, এটাও এসপি, এই দুটোকে ইকুয়াল করে দিলাম। তাহলে এখান থেকে আমি সিপি আর এমপি রেশিও পাবো, কত পাবো? 85/1190। 17 দিয়ে কাটলে 5, 17 দিয়ে কাটলে 7। তাহলে সিপি যদি 5 ইউনিট হয়, মার্ক প্রাইস হলো 7 ইউনিট। তোমাকে বলেছে যদি কোনো ডিসকাউন্ট না দিত, তাহলে ডিসকাউন্ট না দিলে কত ইউনিটে বিক্রি করতো? সেই 7 ইউনিটে বিক্রি করতো। তাহলে সিপি 5 ইউনিট এই দামে বিক্রি করতো, তাহলে কত ইউনিট লাভ হতো? 2 ইউনিট। কত ইউনিটের পর? প্রফিট আর লস কার পর হয়? কস্ট প্রাইসের উপর হয়। তাহলে 2 5, তাহলে ইন্টু 100, তাহলে কত পার্সেন্ট হলো? 40%। আনসার 40%। দেখো পরের প্রশ্ন কি বলছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178, 244 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এটা লজিক কি? একই ভাগশেষ থাকবে, তখন কি করবে? এগুলোর ডিফারেন্স নেবে। তাহলে 123 এবং 178 ডিফারেন্স, তাহলে 178 থেকে 123 বাদ দিলে কত হয় দেখো? 55। আর 244 থেকে 78 বাদ দিলে হয় 6, 7 6 13 6, 66। তাহলে 55 এবং 66-র এইচসিএফ কত বা গসাগু কত? 11। তাহলে আনসার 11। তুমি নিজে চেক করো, 11 দিয়ে ভাগ করো, 2 ভাগশেষ থাকবে। এটাকে 11 দিয়ে ভাগ করো, 2 ভাগশেষ থাকবে। এটাকে 11 দিয়ে ভাগ করো, তখন 2 ভাগশেষ থাকবে। তাহলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে বলেছে 11। তাহলে এরকম যদি প্রশ্ন থাকে, তাহলে সংখ্যাগুলোর ডিফারেন্স নিবে, ডিফারেন্স নেওয়ার পর তাদের এইচসিএফ করবে, আনসার হয়ে যাবে। দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত হয় 5:7। সংখ্যা দুটির সমষ্টি কত? 3:5 ছিল, তাদেরকে দুটোর সঙ্গে 10 যোগ করা হয়েছে, 5:7। দুটোর সঙ্গে 10 যোগ করা হয়েছে মানে সেম ডিফারেন্স, ডিফারেন্সটা দেখি সেমই আছে, তাহলে কিছু করতে হলো না। এটা 2 আছে, এটা 2 আছে, যদি না থাকতো ডিফারেন্স সেম করতে হতো। যেমন আগের একটা পরীক্ষায় পড়েছিল, লেডি কনস্টেবলের মেনে পড়েছিল প্রশ্নটা। তাহলে এটার মান কত দেওয়া আছে? 10। তাহলে কত গুণ? 5 গুণ। তোমাকে কি চেয়েছে? সংখ্যা দুটি সমষ্টি কত? সংখ্যা দুটি সমষ্টি কত? 5 আর 3 8। তাহলে 8 গুণ 5, তাহলে কত হচ্ছে? 40। তাহলে আনসার ইজ 40। সংখ্যা দুটি সমষ্টি চেয়েছে। একটি পাত্রে 20 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ কি মিশ্রিত করা হয়েছে? জল। জল মিশ্রিত করা হয়েছে, এটাই দেখবে। সমপরিমাণ জল মিশ্রিত করা হয়েছে, এই পদ্ধতি আরো একবার করেছি, তাহলে পাত্রে দুধের পরিমাণ কত লিটার থাকবে? তাহলে যেটা এই সব অঙ্কের ক্ষেত্রে, প্রতিস্থাপনের ক্ষেত্রে যেটা অ্যাড করা হচ্ছে সেইটা ডিরেক্টলি বের হয় না। যেটা অ্যাড করা হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, সেটা দেখে লাভ নেই। কি অ্যাড করা হচ্ছে সেটা দেখবে, সেটা ডিরেক্টলি বের হবে না। এখানে জল অ্যাড করা হয়েছে, তাহলে সেটা জল ডিরেক্টলি বের হয় না। তাহলে কি আছে? দুধ আছে, তাহলে দুধ পাবো। দুধ কতটা পাবো? কত লিটার ছিল? 20 লিটার দুধ ছিল। এবার হলো এখান থেকে দুটো জিনিস দেখতে হয়, এক রিপ্লেসিং ফ্যাক্টর, আর একটা হলো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মানে কি ব্যাপারটা হলো, 20 লিটার দুধ থেকে 4 লিটার দুধ বের করছি, তাহলে রিপ্লেসিং ফ্যাক্টর কত? 1/5। এটা হলো রিপ্লেসিং ফ্যাক্টর, তার মানে কি 5 ইউনিট জল থাকবে,
লিকুইড থাকলে 1 ইউনিট লিকুইড বের করা হয়েছে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? যদি 5 ইউনিট থেকে 1 ইউনিট বের করে নেওয়া হয় তাহলে পড়ে থাকবে কত? 4 ইউনিট। 5 ইউনিটের মধ্যে 4-এর 5 অংশ পড়ে থাকবে। তাহলে দুধ তো সেটাই থাকবে, দুধ তো চেঞ্জ হচ্ছে না, দুধ বাইরে থেকে তো অ্যাড করা হচ্ছে না। তাহলে দুধ 20 ছিল, যখন মিশ্রণটা থেকে 4 লিটার তুলে নেওয়া হলো তখন 1-এর 5 অংশ দুধও উঠেছে। তাহলে দুধ পড়ে আছে কত অংশ? 4-এর 5 অংশ। আবার যখন এই কাজটা করবে তখনও 1-এর 5 অংশ তুলে নেবে, 4-এর 5 অংশ পড়ে থাকবে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি আর রিপ্লেসিং ফ্যাক্টর কি? রিপ্লেসিং ফ্যাক্টর হলো সেটাই যেটা আউট অফ টোটাল লিকুইড কত লিটার তোলা হয়েছে সেটা ফ্র্যাকশনে করলে সেটা হবে রিপ্লেসিং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর এই দুটো ডিফারেন্স, 4/5। ব্যাস, এটা তোমার আনসার। করো, 5-4-এ 20, 4-4-এ 16, 64/5। 64/5 মানে 5-12 60, 5-8-এ 40, তাহলে 12.8 লিটার দুধ পড়ে থাকবে। তোমাকে সেটা জিজ্ঞেস করেছে দুধের পরিমাণ কত, 12.8 লিটার। তোমরা যদি জিজ্ঞেস করতো যে জলের পরিমাণ কত আছে এখন, তাহলে আমাকে বলো জলের পরিমাণ কত। তো যতটা মিশ্রণ তুলে নেওয়া হচ্ছে ততটা মিশ্রণ অ্যাড করা হয়েছে, তাহলে টোটাল মিশ্রণের পরিমাণ সেম থাকবে, 20 লিটারই থাকবে। তাহলে সেখানে দুধ কত আছে? 12.8 লিটার। তাহলে পড়ে থাকবে কত? জল, সেটা বাকিটা থাকবে জল। তাহলে কত হবে? এটা 7.2 লিটার। এটা হতো জল, যদি জল চাইতো। তাহলে জলটা আমি ডিরেক্টলি পেতাম না, সে আমাকে দুধ বের করতে হতো, দেন জলে যেতে হতো। তো এখানে আমরা যেহেতু দুধ চেয়েছি ডিরেক্টলি আনসার পেয়ে গেলাম। অরুণের ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বর সমষ্টি হলো 170। তাহলে ইংলিশ এবং ম্যাথ কত পেয়েছে? 170 পেয়েছে। এবং পার্থক্য ইংলিশ মাইনাস ম্যাথ সমান 10। আমি বলেছিলাম দুটো সংখ্যা যোগফল এবং দুটো সংখ্যার বিয়োগফল যদি থাকে তাহলে বড় সংখ্যাটা অলওয়েজ কি হবে? এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 170 প্লাস 10 180/2 মানে 90। ম্যাথ কত হবে? এই দুটোর ডিফারেন্স 170 মাইনাস 10 160/2, তাহলে কত হবে? 80। তাহলে তাদের ইংরেজি ও অঙ্কে প্রাপ্ত নম্বরের অনুপাত কত? তাহলে ইংরেজিতে পেয়েছে 90, ম্যাথে পেয়েছে 80, রেশিও 9:8। দ্যাট ইজ ইউর আনসার। এ এবং বি সাইকেলে যাবে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছে। একটা 8 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে, একটা 5 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। একই দিকে গেলে তাদের রিলেটিভ স্পিড কি হয়? ডিফারেন্স হয়, 8 - 5। তাহলে কত স্পিড হচ্ছে? 3 মিটার পার সেকেন্ড। কে যাবে এটা বেশি? এ বেশি যাবে, কারণ কি? 8 মিটার আছে, এটার বেশি স্পিড। তাহলে বি এ থেকে 180 মিটার এগিয়ে ছিল, তাহলে ওই 180 মিটারটাই তো কভার করতে হবে, 180 মিটারটাই কভার করতে হবে ওকে। তাহলে বলছে পরবর্তীতে 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তাহলে বলো, 1 সেকেন্ডে যাচ্ছে 3 মিটার, তাহলে 70 সেকেন্ডে কত যাবে? 3 ইন্টু 70, তাহলে 210 মিটার। তাদের মধ্যে দূরত্ব কত হবে? 180-কে ছাড়িয়ে যেয়ে তারপরে আবার 210 মিটার চলে যাবে, তাহলে কত হবে? 210 মিটার 180 মিটার কভার করা নিয়েছে, তাহলে পড়ে থাকলো 30। তাহলে তাদের মধ্যে দূরত্ব হয়ে যাবে 30 মিটার, তখন এ সামনে চলে যাবে। এটাই হলো গল্প। 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা ও 60,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। তাহলে বিনিয়োগের অঙ্কের ক্ষেত্রে কি হয়? পার্টনারশিপের অঙ্কের ক্ষেত্রে কি হয়? টোটাল ইনভেস্টমেন্ট যে রেশিওতে হবে, টোটাল যত টাকা দিবে সেই রেশিওতে তুমি লাভ নিবে। এরকম কি হয় যে বেশি টাকা দিয়ে এসে কম রেশিওতে লাভ নিবে? সেরকম তো হয় না। ব্যবসার নিয়মই এটা, যে তুমি যে রেশিওতে টাকা ইনভেস্ট করবে সেই রেশিওতেই তুমি লভ্যাংশ নিবে, যা টোটাল লাভ হবে তার। এটাই নিয়ম। তাহলে এ টোটাল কত টাকা ইনভেস্ট করেছে? এ দেখো 40,000 টাকা প্রথমে ইনভেস্ট করেছে, বেশ, 40,000 টাকা ইনভেস্ট করেছে। বি করেছে 60,000 টাকা। তারপরে বলছে প্রথম ফার্স্ট মার্চে এ আরো 20,000 টাকা ইনভেস্ট করছে। তাহলে বলে 40,000 টাকা তো 12 মাস চলেছে লাস্ট পর্যন্ত, তাহলে আরো 20,000 টাকা ইনভেস্ট করেছে এ, সেটা 2 মাস পরে। দেখো কোন মাসে ইনভেস্ট করেছে? মার্চ মাসে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মাস তারপরে ইনভেস্ট করেছে, তাহলে মার্চ থেকে ডিসেম্বর কত মাস? 10 মাস, তাহলে আরো 10 মাস ইনভেস্ট করেছে। কিন্তু বি কি করছে? 10,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে বলো এই 60,000 টাকা কত দিনের জন্য ইনভেস্ট আছে? জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, 5 মাসের জন্য ইনভেস্ট আছে। তাহলে 10,000 টাকা যদি তুলে নেয় তাহলে টোটাল কত টাকা পড়ে থাকলো? 50,000 টাকা। এই 50,000 টাকা কত মাসের জন্য ইনভেস্ট হবে? বাকি মাসের জন্য। কত? 7 মাসের জন্য।
তারপরে তাদের রেশিও হয়েছে 33,250, লাভের রেশিও মানে লাভ টোটাল হয়েছে। তাহলে এই দুটো রেশিও বের করে নিই, কত হবে। দেখো এটা যদি আমি একবারে করি, এটাও প্লাস করব, এটাও প্লাস করব। দেখো এই শূন্যগুলো সবই কমন যাবে, 1 2 3 4, তো চারটে করে শূন্য সবগুলোতেই কমন যাবে। তাহলে চারটে করে শূন্য উড়িয়ে দিলাম ক্যালকুলেশনের সুবিধার্থে, চারটে করে শূন্য উড়ালাম। তাহলে এটা কত হলো, 4 12 48 আর 20, 68। আর এটা 5 6 30 আর 35, 65। তাহলে তাদের ইনভেস্টমেন্টের রেশিও 68:65, তাহলে প্রফিটের রেশিও এটাই হবে, 68:65 হবে। তাহলে টোটাল প্রফিট কত ইউনিট হচ্ছে রেশিওতে, 8 5 13, 6 6 12 রেখে 13, 133। এটার মান কত দেওয়া আছে, 33,250। তোমাকে চেয়েছে বি, বি এর শেয়ার কত হবে, তাহলে 65 মান কত, এটা তোমাকে বের করতে হবে। কি করতে হবে, 33,250 বাই 133 ইন্টু 65, কাটাকুটি করলে পারে কত হবে, 16,250। এমনি করো কাটাকুটি, তুমি করো 33,250 কে যদি কাটাকুটি করো এটা দিয়ে, তাহলে 250 সঙ্গে 65 যদি গুণ করো তাহলে 16,250, আনসার 16,250। পরের অঙ্ক দেখো কি বলছে, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে একটি ব্যক্তিকে অতিক্রম করতে 18 সেকেন্ড সময় লাগছে। তাহলে কোনো ট্রেন কোনো ব্যক্তি বা কোনো পোলকে অতিক্রম করে মানে কি, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে একটাই সূত্র জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ডিস্টেন্স মানে কি, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এল। তাহলে এল দৈর্ঘ্য ধরে নিলাম ট্রেনের। স্পিড কি হবে, দুটোই যেহেতু ধাবমান আছে, মোশনে আছে, দুটোই স্পিডে আছে, তাহলে দুজনের কি হবে, রিলেটিভ স্পিড হবে। তাহলে দুজনের রিলেটিভ স্পিড কত, এটা 45 কিলোমিটার পার ঘন্টা, এটা 5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে কত হলো, 45 আর 5 যোগ হবে, যেহেতু বিপরীত মুখে আছে 50। এটা কি আছে, মিটার পার কিলোমিটার পার ঘন্টায় আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি লাগবে, 5 এর 18 গুণ করতে হবে। এটা কি পেয়ে গেলাম, মিটার পার সেকেন্ড। এটা স্পিড পেলাম, টাইম কত বলেছে, 18 সেকেন্ড লেগেছে। তাহলে ব্যাস এটা আনসার। তাই 250, তাহলে 250 মিটার কি হচ্ছে, অতিক্রম করেছে, তার মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাই ট্রেনের দৈর্ঘ্য চেয়েছে, এটাই আনসার 250। এই সরলগুলো কিভাবে করবে, বড় বড় অত বড় এই করার দরকার নেই, পূর্ণ ভাঙার কোনো প্রয়োজন নেই। আচ্ছা একটা কথা বলো তো, 5 পূর্ণ 1/3, এটাকে পূর্ণ ভাঙো তো, পূর্ণ ভাঙলে কত হয়, 16/3। আমি কি এটাকে এরকম লিখতে পারি না, পূর্ণ সংখ্যাটাকে আলাদা লিখবো, এটাকে আলাদা লিখবো। তাহলে তো 3 লসাগু করো, 3 5 15 প্লাস 1, তাহলে 16/3 একই জিনিস। তাহলে এটাকে আমি 12 প্লাস ডিরেক্ট করবো, এটা 12 প্লাস 1/3 প্লাস 10 5/6 মাইনাস 7 প্লাস 2/3 মাইনাস 1 প্লাস 4/7 করতে পারি। তাহলে দেখো 12 আর 10 22, 22 থেকে -7 আর -1, -8 বাদ দিলে 14, 14 প্লাস 1/3 প্লাস 5/6 প্লাস 2/3 প্লাস, তবে এটা মাইনাস হয়ে যাবে যেহেতু এটা এরকম আছে, মাইনাস হয়ে যাবে, -2/3 মাইনাস 4/7, কারণ বাইরে মাইনাস ছিল। তাহলে কি করে করব, এগুলো লসাগু কত হবে, দেখো 42 হবে। তাহলে কিভাবে করব, 42 লসাগু হলো 42। তাহলে এটা হবে 14, এটা হবে 35, এটা হবে 28, এটা হবে 24। তাহলে 28 আর 24 52, আর 35 আর 14 39। তাহলে 14 মাইনাস 3 এর 42, 3 14 42। তাহলে আমি ক্যালকুলেশন করা শিখিয়েছিলাম, 14 মাইনাস 1 এর 14 আছে। তাহলে এই সংখ্যাটাকে কি ধরবো, 1 ধরে নেবো এই সংখ্যাটাকে। তাহলে 14 থেকে 1 বাদ দিলে কত হয়, 13। নিচে যেটা আছে সেটা বসাবো, এই দুটোর ডিফারেন্স উপরে বসাবো, 13 পূর্ণ 13 14। ইউনিট ডিজিট ম্যাচ করে নিতে পারো, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। বলছে যদি চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 5,500 টাকা ও 3 বছরে 6,655 টাকা হয়, তবে সুদের হার কত। কিভাবে করব, দেখো চক্রবৃদ্ধি সুদে, এটাই কনসেপ্ট থেকে কোশ্চেন দেওয়া। চক্রবৃদ্ধি সুদে কোনো ফর্মুলা মুখস্থ করতে হয় না। চক্রবৃদ্ধি সুদে ধরে নাও 100 টাকা রেখেছে, 10% সুদে টাকা রেখেছে, 10% সুদে এটা 10 টাকা পাবে, সেকেন্ড বছরে 10 টাকা পাবে, এটা সিম্পল ইন্টারেস্ট। কিন্তু চক্রবৃদ্ধি সুদে কি হয়, এই 10 টাকারও আগে যে সুদ পেলে সুদের সুদ টাকা পাবে।
তাহলে আলটিমেটলি বলতে পারি যে 100 টাকা রেখেছিলাম, প্রথম বছরে কত হবে? তাহলে টোটাল সুদ কত টাকা হলো দেখো, 10 + 10 + 1, 21 টাকা সুদ হলো, দেখতে পাচ্ছ চক্রবৃদ্ধি সুদে। তাহলে 100 টাকা রেখেছিল, তাহলে প্রথম বছরে 10% সুদ, 10% সুদ মানে কত টাকা হবে? 10 টাকা। তাহলে 100 টাকা ছিল, 10 টাকা যোগ হলো 110 টাকা, তার আবার 10%, 10% মানে পরের বছর কত টাকা হবে? 10% সুদ পাচ্ছি, তাহলে নিজের 100% আর 10% পাচ্ছে মানে 110% হবে। এটা মানে দেখো কত হচ্ছে? 121 টাকা হচ্ছে। তাহলে 100 টাকা রেখে 121 টাকা হচ্ছে। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার অলওয়েজ, যেটা প্রিভিয়াস ইয়ারের সুদ এবং আসল মিলে যে টাকাটা হয়, সেটাই পরের বছরের জন্য প্রিন্সিপাল হয়ে যায়। তাহলে বলছে 1 বছরে 5,500 টাকা হয়েছে। বেশ, আমাকে ইন্টারেস্ট চেয়েছে তো শুধু, 1 বছরে 5,500 টাকা চেয়েছে। বলছে 3 বছরে 6,655 হয়েছে। তার মানে কি, এখানে কোনো টাকা রাখা হয়েছিল, 1 বছরে এটা হয়েছে, 3 বছরে এটা হয়েছে। তাহলে এখান থেকে এটুকুর জন্য কত বছর লেগেছে? 2 ইয়ার্স, 2 ইয়ার্স লেগেছে। তাহলে 6,655 টাকা লেগেছে। এটা তুমি কাটাকুটি করে আনসার করে দিতে পারো, কাটাকুটি করে আনসার করে দিতে পারো, কোনো ব্যাপার নেই। বা রুট করে আনসার করতে পারো। আমি কিভাবে করব, ধরে নিলাম এটা, তাহলে কি হবে? এই 2 বছরের জন্য প্রিন্সিপাল হয়ে যাবে এই টাকাটা। এক্ষুনি বললাম, যত টাকা রাখা হবে আর সুদ যত টাকা পাবে, সেই দুটো টাকা যোগ হয়ে যায় পরের বছরের জন্য প্রিন্সিপাল হয়ে যায়। সেটা কিসের? চক্রবৃদ্ধি সুদে। তাহলে আমি ধরে নিলাম X% সুদে টাকা রাখা হয়েছিল। সাপোজ আমি ধরে নিলাম X% সুদে হারে টাকা রাখা হয়েছিল। তাহলে 5,500 টাকার পরের বছর সুদ কত টাকা পাবে? টোটাল কত টাকা হবে? 100 + X/100 এত%। তারপরে বছর এই টাকাটা কি হবে? পরের বছরের জন্য মূলধন হয়ে যাবে। তারপর আবার 100 + X/100 এটা হবে। এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? 6655। তাই দুটো শূন্য, দুটো শূন্য কাটো, 11 দিয়ে কাটো, 5 × 11 = 55, 11 দিয়ে কাটালে 6 × 11 = 66, 5 × 11 = 55, 5 দিয়ে কাটালে 5 × 12, 5 × 5 = 121। তাহলে 100 + X, 100 + X, তাহলে কত হচ্ছে? 100 + X তার হোল স্কয়ার সমান 121। এখানকার দুটো শূন্য আছে, যদি স্কোয়ার তুলি তাহলে 100 + X সমান 11, আর এটার জন্য 11, আর দুটো শূন্যর জন্য একটা শূন্য বেরালো। তাহলে X এর মান কত হচ্ছে? 110 - 100, দ্যাট ইজ 10। তাহলে কত পার্সেন্ট বলেছিলাম? X সমান পার্সেন্ট ধরেছিলাম, 10%। আনসার 10%। এভাবেও তুমি করতে পারো। এটা তো একটা অ্যাপ্রোচ বললাম, আর একটা অ্যাপ্রোচ দেখো কিভাবে করবো। সে আগের মতোই, যে 5,500 টাকা ছিল, এটা এখন কি হয়ে গেছে? তার ইনভেস্টমেন্ট হয়ে গেছে টোটাল। এটা 3 বছর বলেছে, এটা 3 বছর তো না, এটা তো শুরু থেকে 3 বছর বলেছে। তাহলে এখান থেকে আরো নেক্সট 2 ইয়ার্সে এত টাকা হয়েছে। তাহলে এগুলোর জন্য আমরা কি করি, এদের স্কোয়ার রুট নিয়ে নিই। স্কোয়ার রুট নেওয়ার আগে এদের রেশিও নিয়ে নাও, তো সুবিধা হবে। রেশিও নিলে 11 দিয়ে কাটলে 500, 11 দিয়ে কাটলে 600, 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 121। তাহলে 100 ইউনিট ছিল, 121 ইউনিট হয়েছে। এটা কত বছরে? 2 ইয়ার্সে। 1 বছরের জন্য কত হবে? এরপর রুট চাপিয়ে দাও। 2 বছরের জন্য ছিল তাই রুট চাপালাম, 3 বছর হলে কিউব রুট চাপাতাম। তাহলে এটা কত হলো? 10। 1 বছরে এটা পেয়ে যাবো আমি, 10 ইউনিট থাকলে 11 ইউনিট হয়। তাহলে 1 বছরে তোমাকে সুদ বের করতে হয়। তাহলে 10 ইউনিট থাকলে 11 ইউনিট হলে কত ইউনিট হলো সুদ? 1 টাকা। কত টাকার উপর? 10 টাকার উপর। তার মানে 10%। 100 টাকার উপর মানে 10%, 100 দ্বিগুণ। যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, ভাবনা চিন্তা চেঞ্জ করতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। দেখো, এটা কনসেপ্টের অঙ্ক দিয়েছিল, কিছু না। একটা ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে দুটি স্থায়ী আমানত রেখেছে। দুটো মেয়ের নামে, এখানে কিছু টাকা রেখেছে, এখানে কিছু টাকা রেখেছে। এবার বলছে তারা যখন প্রত্যেকেই, একটা ছোট মেয়ে আছে, একটা বড় মেয়ে আছে, তাদের প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে, সবারই বয়স যখন 18 ইয়ার্স হবে, তখন বড় মেয়েও 38,000 টাকা পাবে, ছোট মেয়েও 38,000 টাকা পাবে। এটা বলতে চাইছে তোমাকে। এর বড় মেয়ের বয়স কত বলেছে? 12 বছর তোমাকে বলে দিয়েছে। বড় মেয়ের বয়স কত বলেছে? 12 ইয়ার্স। তাহলে বলো, তাহলে ছোট মেয়ের বয়স কত আছে? নিশ্চয়ই কম আছে। কত কম আছে আমাকে বলে দেয়নি কিছু।
এটা ভালো মতো বোঝো, দুজনেই কিন্তু টাকাটা সমান পাবে। তার মানে কি, বড় মেয়ের 18 বছর হতে কম সময় লাগবে না? ছোট মেয়ে যদি আরো কম বয়স হয়, তাহলে এরও 18 বছর বয়স হতে কত লাগবে? বেশি সময় লাগবে। তাহলে বড় মেয়েকে কি বেশি টাকা দিতে হবে? দেখো সেই বেশি টাকাটা দিয়েছে, কত টাকা? 4800 টাকা। ধরে নিলাম এই বক্সের সমান টাকা দিয়েছে। দিয়েছে। তাহলে 12 বছর ওনার বয়স ছিল বড় মেয়ের, 18 বছর বয়স পর্যন্ত সুদ পাবে। তাহলে প্রত্যেক বছর যদি 15% হারে সুদ পায়, তাহলে 6 বছরের জন্য কত পার্সেন্ট হারে সুদ পাবে? 90% সুদ পাবে। তাহলে এই যে টাকাটা রেখেছে, এই 3800 টাকার মধ্যে কি আছে বলে, টোটাল 38,000 টাকা করে পাবে। মানে কি, এখানে প্রিন্সিপালও আছে, ইন্টারেস্টও আছে। তাহলে বলো, এই যে টাকাটা রেখেছে, এই টাকাটা 90% তো সুদ পাবে। তাহলে ওভারঅল সুদ এবং আসল কত টাকা পাবে? 190%। এই টাকা তো পাবে, 90% সুদ পাবে। এই টাকাটার মান কত দেওয়া আছে? 38,000। তাহলে এই যে বক্সের মানটা ডিরেক্ট পেয়ে যাবো, 38,000 বাই 190%। তাহলে পার্সেন্টেজ যদি তুলি, উপরে একটা 100 গুণ। তাহলে এটা শূন্য শূন্য কাটলো, 29 দুয়ে 38, 200 গুণ। তাহলে বড় মেয়ের জন্য কত টাকা রাখা হয়েছে? 20,000 টাকা রাখা হয়েছে। তোমার কাছে চেয়েছে ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছে, এটাই তো চেয়েছে। তাহলে বড় মেয়ের জন্য 4800 টাকা বেশি রেখেছে। তাহলে ছোট মেয়ের জন্য কত? 4800 টাকা কম রাখা হয়েছে। তাহলে 4800 টাকা যদি বাদ দেওয়া হয়, তাহলে 002 15,200 টাকা। তাহলে ছোট মেয়ের জন্য 15,200 টাকা রাখা হয়েছে। জাস্ট কনসেপ্ট থেকে কোশ্চেন দেওয়া আছে। একটি নির্বাচনের ক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিল। তাহলে আমি যদি ধরেই নিই টোটাল ভোটার এক্স জন, তাহলে 25% ভোট দেয়নি। তাহলে ভোট দিয়েছে কতজন? ভোট কে দিয়েছে না দিয়েছে তারপর তো রেজাল্ট ডিপেন্ড করে না, ভোট কতজন দিয়েছে তারপর ডিপেন্ড করে। তাহলে 25% যদি ভোট না দেয়, তাহলে ভোট দিয়েছে কত পার্সেন্ট? 75%। মানে কি 75/100। এতজন কি করেছে? ভোট দিয়েছে। আচ্ছা, এতজন ভোট দিয়েছে, ভোট দেওয়ার পর বলছে 2% ভোট কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। 2% ভোট যদি বাতিল হয়ে যায়, তাহলে ভোট কত পার্সেন্ট ভ্যালিড হয়ে আছে? বাতিল ভোটে তো কোনো কাজ নেই। তাহলে ভ্যালিড ভোট কত আছে? এটা টোটাল ভোট দিয়েছে এতজন লোক। তাহলে ভ্যালিড ভোট 2% যদি বাদ হয়, তাহলে 98% ভ্যালিড ভোট আছে। তার মানে কি 98/100। এটা কি ভ্যালিড ভোট? এটা টোটাল ভোট পড়েছে। এবার বলেছে তিনি গ্রাহ্য ভোটের বা ভ্যালিড ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন। তাহলে এই ভ্যালিড ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি কত ভোট পেয়েছেন? এটার মানে বলে দিয়েছেন 926 সংখ্যাতে এত, সবগুলো পার্সেন্টে বলা আছে এটা। ব্যাস, এখান থেকে এটা টোটাল ভোট চেয়েছিলাম, ধরে নিয়েছিলাম। এখান থেকে এক্স এর মান তোমাকে বের করতে হবে। তাই দেখো, 25 দিয়ে কাটাও, 3×25 = 75, 4×25 = 100। 3×25 = 75, 4×25 = 100। 2 দিয়ে কাটাও, 2 দিয়ে 4 49। আর কাটছে কি দেখো, 8 9। কাটছে, পুরো কেটে গেছে। তাহলে এক্স এর মান কত হচ্ছে দেখো। আচ্ছা, এটা কাটবে 3 3 9। তাহলে 9 দিয়ে 18, 9 কে 9 গুণ করো এবার। তাহলে এক্স এর মান কত হবে দেখো, 21 ইন্টু 2 ইন্টু 100 ইন্টু এটা 4, এটা 4 আছে, ইন্টু 4। তাহলে কত হচ্ছে? 4 2 8, 8 1 8, 8 2 16, 168 উপর দুটো শূন্য। তাহলে এতগুলো ভোট ছিল টোটাল। পরেরটা দেখো, বলছে একজন ছাত্র প্রথম দিনে 1 টাকা, দ্বিতীয় দিনে 2 টাকা, তৃতীয় দিনে 4 টাকা, চতুর্থ দিনে 8 টাকা, এরকম করে চলতে চলতে 12 দিনে বা টোটাল 12 দিনে কত করবে? তার মানে কি এগুলো যোগ চাইছে, সঞ্চয় কত করবে। তাহলে এখানে কি পাবো? 12 দিনে কত পাবো সেটা আমাকে করতে হবে, আমাকে দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এটা কি গো? এটা কোনো একটা সিরিজে আছে। ইন হুইচ সিরিজ? এটা হলো গুণোত্তর প্রগতি বলা হয়, বা জিওমেট্রিক প্রোগ্রেশন বলা হয় এটাকে। জিওমেট্রিক প্রোগ্রেশন, তোমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সূত্র তোমরা জানো, কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনের সূত্র কি হয়? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, যেখানে আর মানে হলো কমন রেশিও। আমি কি করে বুঝলাম এটা জিওমেট্রিক রেশিওতে আছে, জিওমেট্রিক প্রোগ্রেশন আছে আর এর মান? অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কি হয়? 2 4 6 8 10 কি ডিফারেন্স সেম হয়। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে কি হয়? রেশিও সেম হয়, 2:1, 4/2, 8/4। তাদের রেশিও দেখো অলওয়েজ 2 থাকছে, কমন রেশিও 2 থাকছে। তাহলে এখানে বসিয়ে দাও, এ মানে ফার্স্ট টার্ম, এ মানে প্রথম টার্মটা, প্রথম পদটা, এন মানে টোটাল টার্ম।
ব্যাস, অঙ্ক হয়ে গেছে, বসাও। এটা এটা হলো যোগফলের, জিওমেট্রিক প্রোগ্রেশনের যোগফল বা সামেশনের। তাহলে এ মানে কত, 1, ফার্স্ট টার্ম 1 আছে, ইন্টু আর মানে কি, কমন রেশিও কত, 2। কারণ দেখো ফার্স্ট পদ 1, সেকেন্ড পদ 2, রেশিও কত, 2/1, 2, 4/2, 2 কমন রেশিও এটা আছে দেখেই তো বুঝতে পারলাম এটা জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে। 2 এন মানে কত, 12 -1, আর এখানে 2 -1, বেশ করো। তাহলে 2 টু দি পাওয়ার, এতে একেরও কাজ নাই, এখানকার একেরও কোনো কাজ নাই, তাহলে 2 টু দি পাওয়ার 12 -1 এটা তোমাকে বের করতে হবে। 2 টু দি পাওয়ার 12 মানে হলো 4096, -1 মানে 4095। তোমার শুধু এই সূত্রটা জানো কিনা সেটুকু চেক করা হয়েছিল এখানে, 4095। দেখো পরেরটা বলছে, একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 20 সেমি এবং ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার যদি হয়, মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য চেয়েছে। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 20। তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত, 10। এবার বলেছে তাদের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু 24। তাহলে আমাকে বলো এখান থেকে পুরো বের করার কোনো প্রয়োজন নেই, এক্সাম হলে তোমার অ্যাজিউম করো দুটো সংখ্যার যোগফল 10, দুটো সংখ্যার গুণফল 24 হবে, এরকম দুটো সংখ্যা ট্রাই করো, পাচ্ছ কি পাচ্ছ না। দেখো এমনি পাওয়া যাচ্ছে 6 আর 4, দেখো এই দুটোকে যোগ করো 10 পাচ্ছ, এই দুটোকে গুণ করো কত কি পাচ্ছ, 24 পাচ্ছ। তাহলে কি চেয়েছে, মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য চেয়েছে। তাহলে দৈর্ঘ্যটা 6, প্রস্থটা 4 দেখতে পাচ্ছি, তাহলে ডিফারেন্স কত, 2, তাহলে আনসার 2। চলো পরেরটা, একটি বিদ্যালয়ে 10 জন ছাত্রের গড় বয়স 10.3, ভালো কথা। এদের মধ্যে 3 জনের গড় বয়স 12, অন্য 5 জনের গড় বয়স 9, তাহলে বাকি 2 জনের গড় বয়স কত। এভাবে কি করতে হয়, এটা ডেভিয়েশন মেথডে করতে হয়। কি মেথড, ডেভিয়েশন মেথডে করতে হয়। এটা খুব শর্টে হয়ে যায়, এই অঙ্কগুলো ডেভিয়েশন মেথডে করতে হয়। কি দেওয়া আছে দেখো, 3 জনের গড় বয়স দেওয়া আছে 12, বাকি 5 জনের গড় বয়স দেওয়া আছে 9, তাহলে যে পড়ে থাকলো 2 জন, 10 জনের মধ্যে 5 আর 3 8 জনের হলো, এটার কত যদি তাদের ওভারঅল 10 জনের গড় বয়স হয় 10.3, ডেভিয়েট কত হচ্ছে বলো। তাহলে এখানেও যেহেতু 10.3 ওভারঅল 10.3 বলে, তাহলে এখানেও 10.3 হওয়ারই কথা ছিল, কিন্তু 10.3 কেন হচ্ছে না, কারণ এখানে কিছু বেশি নিয়ে বসে আছে। কত বেশি আছে, 12 আছে। তাহলে 12 থেকে 10.3 কত বেশি নিয়ে আছে, বেশি নিয়ে আছে 12 মাইনাস 10.3 করো, তাহলে 1.7 বেশি নিয়ে আছে। তাহলে 3 জন 1.7 বেশি নিয়েছে, তাহলে কত বেশি নেওয়া আছে, 3 17 51, এটা বেশি নিয়েছে, তাই এখানে কি করব, 10.3 থেকে এরা বেশি নিয়ে আছে, তাহলে এখানে এটা মাইনাস করব, তাহলে কত হবে 5.1 হলো। এখানে দেখো সেম ভাবে 10.3 হওয়ার কথা, কিন্তু এখানে কি করা আছে, কম নেওয়া আছে, কম নিয়েছে এই জায়গাটায় এরা, তাই এটার ডিফারেন্স কত, 1.3, 10.3 থেকে, তাহলে এটা হলো 1.3, এটা কম নিয়েছে, এটা কি হবে, এখানে যোগ হবে, তাহলে 5 জনের ক্ষেত্রে কত হবে, 6.5, এটা কি হবে, এই দুজনের মধ্যে এই যে দুজন, এই দুজন ভাগ করবে, তাহলে হলো 10.3, 6.5 মাইনাস 5.1, তার মানে 1.4, 1.4/2, এটা কাটলে হবে 0.7, যোগ করলে হবে 11, আনসার। দেখো বলছে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করুন যা 21, 36, 66 সবগুলো দ্বারা বিভাজ্য হবে। 21, 36, 66 সবগুলো দ্বারা বিভাজ্য হবে। পারফেক্ট স্কোয়ারও চাইছে, তার মানে কি আমাদের লসাও করতে হবে প্রথমে। তাহলে 21 এর লসাও কত, 21, 36, এটা 21 কে ভাঙলাম, 3 গুণিত 7, 36 কে ভাঙছি 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার, 66 কে ভাঙছি 2 গুণিত 3 গুণিত 11। তাহলে বলো এলসিএম কত হচ্ছে, এলসিএম হবে এখানকার যেটা ম্যাক্সিমাম, 2 যদি ধরি 2 এর ম্যাক্সিমাম পাওয়ারটা এলসিএম হয়, তাহলে 2 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার ইন্টু 3 যদি ধরি, এখানে 3, 3 এর স্কোয়ার 3, তাহলে এটা হবে 3 এর স্কোয়ার, আর পড়ে থাকলো 7 আর 11। দেখো পূর্ণবর্গ হওয়ার জন্য তো এটা দুজন পারফেক্ট হয়ে আছে, পূর্ণবর্গ হয়ে আছে, তাহলে এদের জোড় নেই, জোড়া জোড়া থাকতে হবে পূর্ণবর্গ হওয়ার জন্য, জোড় নেই কে, তাহলে এর সাথে একটা 7 একটা 11 গুণ হবে, এটাই হবে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা গুণ করলে কত হবে, এটা 4 ইন্টু 9 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 7 ইন্টু 11, এটা গুণ করলে 4 9 36 ইন্টু 77 ইন্টু 77, এভাবে করতে পারো।
বা 49 ইন্টু 121, যেটা ইচ্ছে এটা গুণ করো। তুমি এটা গুণ করতে পারো, ইউনিট ডিজিটে ম্যাচ করতে পারো। ইউনিট ডিজিট ম্যাচ করলে কি হবে দেখো, 6 9 54, এখানে 3 6 9 54, 4 1 4, তাহলে ইউনিট ডিজিট 4 আসবে। দেখো অপশন এটা হতে পারে না, অপশন এটা হতে পারে না, অ্যাপ্রক্সিমেশন ইউজ করব। আচ্ছা বলো 36 ইন্টু 49 ইন্টু 121, এটা গুণ করলে, এটাকে যদি 50 ধরে নিই, তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি, এটা যদি 50 ধরি তাহলে এটা কত হয়, 0 5 6 30, 5 3 15 18, এটা এটা ইন্টু এত, এটা যদি করো প্রায় 18, এই যে 1,86,000 আছে, এর থেকে বেশি হবে। তাহলে আনসার কোনটা হবে, এটা আনসার হবে। তোমরা গুণ করে দেখবে, এটাই আনসার হবে, 213,444, এটাই আনসার হবে। চলো পরের প্রশ্ন। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 6 মিনিট পিছিয়ে পড়ে। ভালো কথা। 7টার সময় ঘড়িটাকে ঠিক করে দেওয়া হয়েছিল, রাইট টাইমের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছিল। তাহলে যেহেতু ঘড়িটা পিছাচ্ছে, তার মানে কি যত সময় অতিবাহিত হবে ততটা একটু 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 করে পিছাতে শুরু করবে। তাহলে বলছে সঠিক টাইমে, সঠিক ঘড়িটাই 4:20 দেখাচ্ছে। তাহলে এরকম অঙ্ক করার ক্ষেত্রে রাইট অ্যান্ড রং করব। ওকে, তাহলে সকাল 7টা থেকে বিকেল 4:20 দেখাচ্ছে রাইটে, কত ঘন্টা অতিবাহিত করেছে, ঐকিক নিয়ম করলেই হবে। কত ঘন্টা অতিবাহিত করেছে, 9 ঘন্টা 20 মিনিট, এত ঘন্টা অতিবাহিত করেছে। এবার আমাকে বলো এই ঘড়িটা কতটা অতিবাহিত করবে, সেটা বলে আনসার। তাহলে এই ঘড়িটা 7টার সময় ঠিক করা হয়েছে, তাহলে এখানে কিভাবে করব, 60 মিনিটে, 60 মিনিটে রাইট ঘড়ি যদি 60 মিনিট যায়, তাহলে রং ঘড়ি যায় কত, 56 মিনিট, সরি 54 মিনিট, 6 মিনিট পিছিয়ে যায়। এটাই তো হয়, তাই না কি, 6 মিনিট পিছিয়ে যাওয়া মানে কি, রাইট ঘড়ি 60 মিনিটে 60 মিনিটই যায়, কিন্তু রং ঘড়ি কি হয় 6 মিনিট পিছিয়ে যায়, মানে 54 মিনিট যায়। তাহলে 9 ঘন্টা 20 মিনিট, তাহলে 9 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট, 9 ইন্টু 60 প্লাস 20, তাহলে 6 9 54, 540, 560 মিনিট যখন রাইট টাইম যায়, রাইট ঘড়িটা যায়, তখন এটা কত যায়, কি করবো, 54/60 ইন্টু 560, এটা 6 9 54, তাহলে কত হচ্ছে, 6 9 54, 5 9 45, আর 5 50, 504 মিনিট। তাহলে 504 মিনিট মানে কত, 60 দিয়ে ভাগ যদি করো, 6 8 48, 480, 6 9 54, 540 হতো, তাহলে 6 8 48, তাহলে পড়ে থাকছে কত, 4, আর এখানে 2, তাহলে 8 ঘন্টা 24 মিনিট যাবে। তাহলে 7টা থেকে 8 ঘন্টা 24 মিনিট মানে 3:24 দেখাবে। তাহলে সঠিক টাইম যখন 9 ঘন্টা 20 মিনিট যেতে পেরেছে, ওই টাইমে গিয়েছে, সেই টাইমে এটা কত ঘন্টা যাবে, 8 ঘন্টা 24 মিনিট যাবে। এটা ক্যালকুলেশনের অঙ্ক। তাহলে আনসার 3:24 দেখাবে। একটি ঘড়িতে 6টা বাজার সময় 6টা ঘন্টা পড়ে। 6টা ঘন্টা পড়ে মানে কি গো, শুরুতেই দেখবে একটা ঘন্টা পড়ে যায়। তাহলে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ঘন্টা, 6টা ঘন্টা মানে কত, ইন্টারভাল দেখো কটা ইন্টারভাল, 5টা ইন্টারভাল। 5টা ইন্টারভালের জন্য কত মিনিট সময় নেয়, 10 সেকেন্ড সময় নেয় বলেছে। তাহলে 12টা বাজার সময় কটা ইন্টারভাল হবে, যটা ঘন্টা পড়ে তার থেকে 1 অলওয়েজ কম হয় ইন্টারভাল। তাহলে 12 ঘন্টার সময় কটা ইন্টারভাল হবে, 11টা ইন্টারভাল হবে। তাহলে 11টা ইন্টারভালের জন্য কত মিনিট সময় নেবে, কত সেকেন্ড, 2 দিয়ে গুণ যেহেতু, তাহলে 22 সেকেন্ড সময় নেবে। আনসার। বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রয় করেও 25% লাভ করে। এই কথাটার মানে কি, তার মানে কি ক্রয় মূল্যে বিক্রি করছি, বলছে যে আমি যে দামে কিনেছি সেই দামেই তোমাকে বিক্রি করছি, তারপরেও লাভ করছে। তার মানে কি করছে, ও মিটারে কম দিচ্ছে,
তাই তো করছে। 25% লাভ করে। 25% লাভ করে মানে কি গো? 25% এর ফ্র্যাকশন হলো কত? 1/4। 4 ইউনিটে এটা হয়। তাহলে বলছে তাহলে 1 মিটারের পরিবর্তে কত মিটার সেন্টিমিটার কাপড় দেয়? তাহলে কি বলছে ও? 5 এর মান 1 মিটার। 1 মিটার মানে কত? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার বলছে যে কাপড়ের দাম নিচ্ছে ও। কিন্তু দিচ্ছে কত সেন্টিমিটারের দাম? দিচ্ছে 20। তাহলে 80 সেন্টিমিটার দিচ্ছে, তাই ও লাভ করতে পারছে। 80 সেন্টিমিটার কাপড় ও দিচ্ছে, কিন্তু দাম নিচ্ছে 100 সেন্টিমিটারের। দিয়ে বলছে আমি কিভাবে বেচছি, তাই ওর লাভ হচ্ছে এটা। তাহলে এটি আনসার। এই অঙ্কটা খুব মজার অঙ্ক। দেখো বলছে 9,195 টাকা এ বি সি তিনজনের মধ্যে ভাগ করে দিয়েছে। ভালো, এ বি সি তিনজনের মধ্যে 9,195 টাকা ভাগ করা আছে। তাতে তাদের প্রাপ্ত টাকা থেকে, তাদের টোটাল টাকা থেকে 45, 60 আর 90 যদি কি করা হয়, নিয়ে নেওয়া হয়, তাহলে তাদের বাকি টাকার অনুপাত হয় 2:3:4। তাহলে বি কত টাকা পেয়েছিল? এই অঙ্কটা ডিরেক্টলিও করতে পারো, এমনি দেখিয়ে দিচ্ছি প্রথমে, তারপর ডিরেক্টলি করতে পারো। এর কাছ থেকে 45 টাকা তুলে নেওয়া হয়েছে, 45 রুপিস। বি এর কাছ থেকে 60 রুপিস তুলে নেওয়া হয়েছে, সি এর কাছ থেকে 98 রুপিস তুলে নেওয়া হয়েছে। টোটাল কত টাকা তুলেছে? 90। টোটাল টাকা 90, 60, 150 আর 45, 195 টাকা টোটাল টাকা থেকে কি হয়ে গেছে? কম হয়েছে। তাহলে ও 9,195 টাকা প্রথমে দিয়েছিল, সেখান থেকে 195 টাকা আবার তুলে নেওয়া হয়েছে। তাহলে এখন কত টাকা ওদের মধ্যে আছে? 9,000 টাকা আছে। এবার বলছে এই 9,000 টাকাটা কোন ভাগে ভাগ হয়ে আছে? এখন 2:3:4 এই ভাগে ভাগ হয়ে আছে। তাহলে বলো টোটাল ইউনিটে কত রেশিওতে? 2-3-5 আর 4-9, টোটাল 9 ইউনিটে ভাগ হয়েছে। 9 ইউনিটের মান কত? 9,000 টাকা। তাহলে কত ইউনিট গো? 1,000 গুণ। তাহলে বি কত টাকা পাবে? 1,000 গুণ হবে। 1,000 গুণ হলে কত হবে? 3,000 টাকা পাবে। তাহলে এখন বি এর কাছে 3,000 টাকা আছে। তাহলে বলেছে কত টাকা পেয়েছিল? 60 টাকা তো তুলে নিয়েছে, তাহলে 60 টাকার সঙ্গে যোগ করো, ব্যাস তোমার আনসার 3,060। অপশন দিল্লি। দেখো বলছে এ বি সি একটি নদীর তীরে এই তিনটে ঘাট অবস্থিত। ভালো কথা। তারপর কি বলছে? এ ও সি এর ঠিক মাঝখানে অবস্থিত কে? বি। তার মানে এ একটা ঘাট, নদী যাচ্ছে, এ আর সি মিডিলে বসে আছে কে? তার মিডিলে ঘাট হলো বি। বলছে নদীর স্রোত সি থেকে এর দিকে। আচ্ছা, সি থেকে এর দিকে স্রোত। তাই দেখো স্রোতের অঙ্ক এত বড় না বলে অনুকূল প্রতিকূল বললেই পারতো, এতদূর ফালতু জিনিস দেওয়া আছে। এখান থেকে অঙ্ক স্টার্ট। বলছে একটা নৌকা এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে 6 ঘন্টা 20 মিনিট নিয়েছে। তাহলে একটা নৌকা স্রোতের প্রতিকূলে প্রথমে গেছে, আবার এসছে, টাইম নিয়েছে কত ঘন্টা? 6 ঘন্টা 20 মিনিট। এটা টাইম নিয়েছে যেতে আসতে। তার মানে কি গো? ও এটা তো মধ্যেখানে বলেছে, তার মানে কি ও তো টোটাল যতটা এখান থেকে এতটা ডিস্টেন্স, পুরোটা ডিস্টেন্সটাই তো কভার করেছে আলটিমেটলি, তাই নাকি? যদি এদিকে না ঘুরে সেদিক যেত, টোটাল ডিস্টেন্স কভার করেছে, কিন্তু টাইমটা বেশি লেগেছে কারণ কি প্রতিকূলে গেছে। এবার বলছে এ থেকে সি পর্যন্ত যেতে 8 ঘন্টা সময় নেয়। এ থেকে সি পর্যন্ত যেতে কত ঘন্টা সময় নেয়? বলছে 8 ঘন্টা সময় নেয়। এবার আমাকে বলো, এটা যেহেতু মিডিলে আছে বিটা, তাহলে এ থেকে বি যেতে সময় কতটুকু নিবে? 4 ঘন্টা। ইয়েস অর নো? এখান এইটুকু 4 ঘন্টা সময় নিবে, বাকি এইটুকু 4 ঘন্টা সময় নিবে, যেহেতু একই পথে যাতায়াত করছি, একই দিকে যাচ্ছে। এবার তাহলে এখান থেকে বলো, এখান থেকে এইটুকু যেতে যদি 4 ঘন্টা সময় লাগে, তাহলে ফিরতে কত ঘন্টা সময় লেগেছে? টোটাল যদি 6 ঘন্টা 20 মিনিট লাগে, 2 ঘন্টা 20 মিনিট। তাহলে এইটুকু কিসে আসছে? স্রোত তো এইদিকে বইছে না, স্রোত তো এইদিকে বইছে, তার মানে ওর গতিবেগ এদিকে যতটা টাইম লেগেছে, এখানটা তো ততটুকুই লাগবে, কারণ একই দিকে আসছে। তাহলে আরো এইটুকুর জন্য আরো 2 ঘন্টা 20 মিনিট লাগবে। ও বলছে সি থেকে এতে ফিরতে কতক্ষণ সময় লাগবে? তাহলে 2 ঘন্টা 20 মিনিট, তার সঙ্গে 2 ঘন্টা 20 মিনিট যোগ। 2 ঘন্টা 20 মিনিট 2 ঘন্টা 20 মিনিট যোগ করলে হলো 4 ঘন্টা 40 মিনিট। খুব সহজ অঙ্ক ছিল, জাস্ট কনসেপ্টের অঙ্ক। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।